হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আমরা যে সিরিজটা শুরু করেছিলাম যেটা হচ্ছে কুইক রিভিশন ব্যাচ, তার আমি অলরেডি দুটো ক্লাস করিয়ে দিয়েছি, দুটো চ্যাপ্টার। যেটা হচ্ছে একটা যে পদার্থের গঠন এবং বৈশিষ্ট্য, এবং আরেকটা হচ্ছে পরমাণুর গঠন। দুটো চ্যাপ্টার অলরেডি করানো হয়ে গেছে। তো যারা ওই দুটো চ্যাপ্টার দেখোনি তারা দেখে যাও, পুরো চ্যাপ্টারটাকে রিভাইজ করে দিয়েছি। এবং আজকে যে চ্যাপ্টারটা শুরু করতে চলেছি সেটা হচ্ছে সাউন্ডের ওপর। এই সাউন্ড কোশ্চেন মানে সাউন্ড চ্যাপ্টার থেকে তোমাদের এনএম জিএনএম পরীক্ষায় যত কোশ্চেন এসছে সেই কোশ্চেনগুলো আছে, প্লাস নতুন যে 2025 মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন যেগুলো আসতে পারে সেগুলো সম্বন্ধেও আলোচনা করেছি। তো অ্যাকচুয়ালি এই চ্যাপ্টারটা যদি টোটাল ভিডিওটা দেখো তাহলে তুমি পুরো তোমার যে সাউন্ড চ্যাপ্টার আছে সেই চ্যাপ্টারটা রিভাইজ হয়ে যাবে তোমার কাছে। তো আশা করছি তোমরা আগের ভিডিওগুলো দেখেছো এবং ভালো লেগেছে, এবং এইভাবেই নেক্সট যতগুলো ভিডিও আছে সেগুলো দেখতে চাও, তোমাদের পরীক্ষার জন্য অবশ্যই উপকার হবে। আর পড়াশোনা যেমন চলছে সেরকম চলে যাও। মানে লাস্ট কয়েকদিন কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তোমাদের পরীক্ষা তো সামনে চলে এসছে, 19 অক্টোবর পরীক্ষা। তো সেই হিসেবে তোমরা প্রিপারেশন ভালোভাবে নাও, এবং ফিজিক্যাল সায়েন্সে যদি তুমি নাম্বার ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম তুলতে পারো তাহলে সেক্ষেত্রে তোমার মানে টোটাল ওভারঅল র্যাঙ্কের ক্ষেত্রে তোমার সুবিধা হবে। সেই জন্য ফিজিক্যাল সায়েন্সটা যদি কনসেপচুয়ালি বোঝো তাহলে খুবই সোজা লাগবে, এবং সব কোশ্চেনের অ্যান্সার করে আসতে পারবে যদি ঠিকঠাক করে বুঝে যাও। তো চলো আজকে সাউন্ড চ্যাপ্টার থেকে আমরা কোশ্চেন তুলেছি, এবং সাউন্ড চ্যাপ্টারটা পুরোটা আজকে রিভাইজ হয়ে যাবে। একদম এক্সামের আগে ঠিক যতটা টাইম, কম টাইমের মধ্যে রিভিশন করা যায় সেই কম টাইমের মধ্যে রিভিশন করানোর চেষ্টা করছি। তো চলো পরীক্ষা বা এক্সাম দেওয়ার আগে অ্যাটলিস্ট একবার এই ভিডিওটা দেখে যাও, তাহলে পুরো কোশ্চেনগুলো এবং কনসেপ্টগুলো তোমার মাথায় ঢুকে যাবে, এবং তুমি পরীক্ষায় ভালো মার্কস তুলে আনতে পারবে ফিজিক্যাল সায়েন্সে। তাহলে চলো আজকের সেশনটা শুরু করা যাক। দেখো এখানেও বলছি যে শব্দ তরঙ্গ হলো কি আছে, দেখো অনুদৈর্ঘ্য তরঙ্গ, অনুপ্রস্থ তরঙ্গ, তড়িৎচুম্বকীয় তরঙ্গ, না এদের মধ্যে কোনোটি নয়। তাহলে এখানে প্রথমে আমরা বুঝবো যে অনুদৈর্ঘ্য তরঙ্গ এবং অনুপ্রস্থ তরঙ্গ এবং তড়িৎচুম্বকীয় তরঙ্গ, এই তরঙ্গগুলো কোনটা কীরকম তরঙ্গ। তাহলে সেটা তুমি যদি বুঝতে পারো তাহলে তুমি এই অ্যান্সারটা ইজিলি করে দিতে পারবে। তাহলে প্রথমে আমরা বুঝবো যে এই তরঙ্গগুলো কী, ঠিক আছে। তাহলে চলো প্রথমে আমরা এই তরঙ্গগুলো দেখো। প্রথমে ছিল অনুদৈর্ঘ্য তরঙ্গ। তাহলে অনুদৈর্ঘ্য যে তরঙ্গটা সেটা হচ্ছে যে তোমার তুমি ইমাজিন করো যে তুমি ধরো যদি কিছু এরকম একটা দড়ি দাও, ঠিক আছে, সেই দড়ির মাধ্যমে কিছু বল তুমি ধরো ঝুলিয়ে রেখেছো, ঠিক আছে, এইভাবে বলগুলোকে ঝুলিয়ে রেখেছো এভাবে। এবার তুমি ধরো এদিক থেকে একটা বল প্রয়োগ করলে, তাহলে কি হবে, এদিক থেকে বল প্রয়োগ করলে এটাকে ধাক্কা মারবে, একে একটা ধাক্কা মারবে, একে এই বলটা ধাক্কা মারবে, এবং তারপরে এটাকে ধাক্কা মারবে। এভাবে ধাক্কা মারার ফলে এদের যে একটা তরঙ্গ দৈর্ঘ্য তৈরি হবে, বুঝতে পারছো, ওয়েভ লেন্থ তৈরি হবে। এই যে তোমার এইভাবে যেগুলো ধাক্কা মেরে মেরে একের পর করে একটা কোণার ওপর আরেকটা কোণাকে ধাক্কা মেরে যে তোমার ওয়েভ সৃষ্টি করে সেটাকে বলছে অনুদৈর্ঘ্য তরঙ্গ, বুঝতে পেরেছো। তাহলে অনুদৈর্ঘ্য তরঙ্গ বুঝতে পারলে। এবার এই যে অনুদৈর্ঘ্য তরঙ্গ, এটা কিন্তু সাউন্ডের ক্ষেত্রে অনুদৈর্ঘ্য তরঙ্গ দেখা যায়। মানে সাউন্ড, তুমি যে কথা বলছো, এই যে আমি কথা বলছি তোমার কাছে যাচ্ছে তুমি একটা স্পিকারে শুনছো, তো সেই কথাটা ঠিক এইভাবে একটার ওপর আরেকটা পার্টিকেলের ওপর করে যাচ্ছে। তাহলে এখান থেকে একটা জিনিস বোঝা যাচ্ছে এখানে অবশ্যই একটা মাধ্যমের প্রয়োজন হবে, তাহলে তোমার এটা হবে। তাহলে অনুদৈর্ঘ্য তরঙ্গে সবসময় মনে রাখবে যে একটা মাধ্যমের প্রয়োজন হয়। এবং তাহলে সাউন্ড কি, একটা সাউন্ড একটা হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ বা লঙ্গিটিউডিনাল ওয়েভস, ঠিক আছে। এরপর আমরা দেখে নেবো অনুপ্রস্থ তরঙ্গটা কীভাবে। অনুপ্রস্থ তরঙ্গ ধরো তুমি একটা দড়ি ধরেছো আর একটা কোথাও একটা দড়ি বাঁধা আছে, ঠিক আছে। এবার দড়িটাকে তুমি যদি এভাবে নাড়াও তাহলে এভাবে ওয়েভ সৃষ্টি হবে, এটাকে বলছে অনুদৈর্ঘ্য মানে অনুপ্রস্থ তরঙ্গ, বুঝতে পেরেছি। এবার অনুপ্রস্থ তরঙ্গ কোথায় কোথায় দেখা যায়, দেখো লাইটে দেখা যায়। লাইটের যে অনুপ্রস্থ তরঙ্গ মানে লাইটের যে ওয়েভটা সেটা হচ্ছে যে অনুপ্রস্থ তরঙ্গ, ঠিক আছে। এছাড়া তুমি যদি তুমি ধরো কোনো পুকুরের সামনে আছো, সেখানে তোমার ইচ্ছা করলো যে একটা ঢিল মারতে, তাহলে পুকুরে তুমি একটা ঢিল মারলে, তাহলে সেখানে দেখবে একটা ওয়েভ সৃষ্টি হয়তো। এখানে যদি তুমি একটা ঢিল মারো দেখবে একটা ওয়েভ সৃষ্টি হয়, এইভাবে ওয়েভ সৃষ্টি হয়। তাহলে এই যে ওয়েভ সৃষ্টি হচ্ছে, এই ওয়েভটাকেই বলছে অনুপ্রস্থ তরঙ্গ। এক্ষেত্রে তাহলে কী ক্ষেত্রে বললাম, লাইটের ক্ষেত্রে দেখা যায়। তাহলে অনুদৈর্ঘ্য এবং অনুপ্রস্থ তরঙ্গ তুমি বুঝতে পেরেছো। এবার এখানে আরেকটা অপশানে ছিল, দেখবে যেটা তোমার ছিল, দেখছি দাঁড়াও কী ছিল। দেখো বলছি তড়িৎচুম্বকীয় তরঙ্গ। তড়িৎচুম্বকীয় তরঙ্গে কিন্তু কোনো মাধ্যমের প্রয়োজন হয় না, ঠিক আছে, এটা মনে রাখবে। তাহলে এখানে আমি শব্দ তরঙ্গ কী বললাম, সঠিক অ্যান্সার হবে অনুদৈর্ঘ্য তরঙ্গ। এবং অনুপ্রস্থ তরঙ্গ তাহলে কি, যদি লাইট বলে, লাইট যদি আসে যে আলো কোন তরঙ্গ দৈর্ঘ্য মানে কোন তরঙ্গ, তাহলে সেক্ষেত্রে হবে অনুপ্রস্থ তরঙ্গ। বোঝা গেছে। চলো নেক্সট দেখো, এখানে বলছে যে শব্দের বেগ নির্ভর করে, ঠিক আছে, শব্দের বেগ নির্ভর করে। 1 নম্বর কী অপশান আছে দেখো, মাধ্যমের ওপর, কম্পাঙ্কের ওপর, বিস্তারের ওপর, তরঙ্গ দৈর্ঘ্যের ওপর। তাহলে দেখো শব্দের বেগ, আমি কি বললাম যে এখানে একটা মাধ্যমের প্রয়োজন হয় শব্দের বেগের ওপর, বুঝতে পেরেছো। তাহলে এখানে মাধ্যমের প্রয়োজন হবে। যেমন ধরো তুমি যদি বলো যে কোন মাধ্যমে শব্দের বেগ সব থেকে বেশি হবে, এখানে একটা তোমার আছে যে কঠিন বা সলিডের শব্দের বেগ সব থেকে বেশি, তারপর হচ্ছে লিকুইড তরলে, তারপরে এবং সর্বশেষে হচ্ছে গ্যাসীয়।
গ্যাসের মাধ্যমে তরলের বেগ সব থেকে মানে শব্দের বেগ সব থেকে কম। বুঝতে পেরেছো? এবার দেখো শব্দের একটা মানে এর মাধ্যমে কেন প্রয়োজন হয়, কারণ হচ্ছে এটা একটা হচ্ছে মানে যান্ত্রিক তরঙ্গ। বুঝতে পেরেছো? শব্দের যে তরঙ্গটা সেটা হচ্ছে একটা যান্ত্রিক তরঙ্গ, সেই জন্য তোমার এখানে একটা মাধ্যমের প্রয়োজন হয়। তাহলে এই কোশ্চেনটাও মাঝে মাঝে আসে যে তোমার মানে কোন মাধ্যমে বেগ শব্দের বেগ সব থেকে বেশি, তাহলে সেক্ষেত্রে তোমার অপশন হবে সলিড। যদি অপশন থাকে সলিড অপশন হবে, সব থেকে বেশি মনে রাখবে সলিড। তোমার যদি একটা উদাহরণ দিয়ে তুমি বলতে পারি, দেখবে তুমি যদি কোনো রেল লাইনের স্টেশনে থাকো তখন দেখবে যে যে রেল লাইনে যে প্ল্যাটফর্মের যে তোমার রেল পট্রি হয় সেখানে তুমি দেখবে একটা সাউন্ড মানে অনেক দূরে ট্রেন আলেও একটা সাউন্ড শুনতে পাও। কেন শুনতে পাবো? তুমি যদি ধরো একটা স্টেশন আরও দূরে ট্রেন আছে এবং তুমি সেখানে যদি কান পেতে শোনো তাহলে দেখবে যে অনেক মানে দূরে থেকে তুমি সেটা শুনতে পারছো। তার কারণটা এটাই যে তোমার সলিডের তরঙ্গের মানে বেগটা অনেক বেশি। তারপর লিকুইড, এছাড়া তুমি দেখবে যে ছোটোবেলায় যখন যদি তুমি কোথাও পুকুরে স্নান করেছো তাহলে পুকুরে স্নান করার পরে তুমি যখন ধরো পুকুরের জলে ডুবে গেলে এবং ডুবে কোথাও যদি একটা ঢিল মারে তুমি সেই আওয়াজটা মানে শুনতে পাও ভালো রকম। সেই জন্য তরলের বেগটা তারপর দেখি গ্যাসেরটা হচ্ছে সবচেয়ে কম। এটা মনে রাখবে যে গ্যাসের সবচেয়ে কম তোরা। এবং তাহলে এখানে সঠিক অ্যান্সার কী হবে? মাধ্যমের উপর নির্ভর করে। ঠিক আছে, দেখো বলছি শব্দ তরঙ্গ শূন্য শূন্যতে চলতে পারে কি, মানে শূন্য মাধ্যমে চলতে পারে কি, মানে ভ্যাকিউমে চলতে পারে কি, এটা তোমাকে বুঝাতে দিলে শব্দ তরঙ্গ। কিন্তু আমি একটু কি বললাম যে শব্দ তরঙ্গ হচ্ছে একটা যান্ত্রিক তরঙ্গ। তাহলে যান্ত্রিক তরঙ্গ কোনো সময় মানে সবসময় তার একটা মাধ্যমে প্রয়োজন হয়। তাহলে এখানে সঠিক অ্যান্সার কী হবে? যে শূন্যতে চলতে পারে না, তাহলে না হবে সঠিক অ্যান্সার। কিন্তু এখান থেকে তোমাকে যদি সঠিক অ্যান্সার হবে না। ঠিক আছে, এবার এখানে যদি তোমাকে বলতো লাইট একটা দেখো, লাইট যে ওয়েভটা সেটা হচ্ছে একটা তড়িৎচুম্বকীয় তরঙ্গ। তো তড়িৎচুম্বকীয় তরঙ্গের জন্য তোমার কোনো রকম মাধ্যমে প্রয়োজন হয় না। তাহলে এখানে যদি আলো বলতো, আলোর ক্ষেত্রে কিন্তু এখানে মাধ্যমে প্রয়োজন, মানে শূন্য মাধ্যমে সে চলতে পারে। সেই জন্যই তো আমরা দেখবে যে যে আলোটা আসছে মানে সূর্য থেকে যে আলোটা আমাদের পৃথিবীতে আসে সেই আলোটা কিন্তু আমরা বায়ুমণ্ডলে একটা স্তর অব্দি বায়ুমণ্ডল আছে, তারপরে কিন্তু আর বায়ুমণ্ডল নেই, তা সত্ত্বেও আলো আমাদের পৃথিবীতে পৌঁছাচ্ছে। তার মানে কি, মানে আলো কিন্তু ভ্যাকুয়ামে চলতে পারে, কারণ হচ্ছে সেটা একটি তড়িৎচুম্বকীয় তরঙ্গ। তাহলে চলো নেক্সট দেখা যাক। দেখো যে মানুষের শ্রাব্য শব্দের সীমা কত, মানে বলছে অডিয়েবলের তোমার সীমাটা কত। দেখো অপশান এতে আছে 20 হার্টজ, 2 হার্জ থেকে 20 হার্জ। অপশান বিতে আছে 20 হার্জ থেকে 20,000 হার্জ। অপশান সিতে আছে 200 হার্জ থেকে 2000 হার্জ। অপশান ডিতে আছে কত, 2000 থেকে 20,000 হার্জ। তাহলে এখানে মনে রাখবে অডিয়েবল যে সাউন্ডটা সেই সাউন্ডটা রেঞ্জটা সবসময় 20 হার্জ থেকে 20,000 হার্জ হবে। ঠিক আছে, এটা হচ্ছে অডিয়েবল সাউন্ড। এই সাউন্ডটা মানুষ মানে আমরা সাধারণত শুনতে পাই। ঠিক আছে, অডিয়েবল। এবার দেখো যেটা 2 হার্জ থেকে 20 হার্জ, এটা অনেক কম সাউন্ড, এই সাউন্ডটা কিন্তু আমরা শুনতে পাই না। এই সাউন্ডটাকে বলছে যে ইনফ্রাসনিক সাউন্ড। ঠিক আছে, এবং এই সাউন্ডটা শুনতে পাই এলিফ্যান্ট, এই সাউন্ডটা শুনতে পাই। ঠিক আছে, হাতি, এইসবগুলো হচ্ছে এই সাউন্ড শুনতে পাই। এরপরে দেখো যেগুলো 20,000-এর বেশি সাউন্ড যখন চলে যায় সেগুলো কিন্তু আমরা শুনতে পাই না, সেগুলোকে বলছে আলট্রাসনিক। ঠিক আছে, আলট্রাসনিক কারা, এই সাউন্ডটা কারা শুনতে পায়? এগুলো হচ্ছে বাদুড়ই শুনতে পাই। তাহলে বুঝতে পেরেছো কি বললাম? আরেকবার আমি বলে দিচ্ছি, ভালো করে শুনে নাও। যে যেটা হচ্ছে শ্রাব্য শব্দের সীমা, মানে বলতে চাইছি যে অডিয়েবল যে সাউন্ডটা সেই সাউন্ডটা কত, সেই সাউন্ডটা হচ্ছে মনে রাখবে যে 20 হার্জ থেকে 20,000 হার্জ। ঠিক আছে, এরপর এটা হচ্ছে অডিয়েবল সাউন্ড। এরপরে দেখো যেটা হচ্ছে যে বললাম যে এবার 20 হার্জ থেকে যেটা কম, মানে 2 হার্জ থেকে 20 হার্জ যে সাউন্ডটা, সেটা হচ্ছে ইনফ্রাসনিক সাউন্ড বলছে। এবং এই সাউন্ডটাকে আমরা সাধারণত শুনতে পাই না, এটা কারা শুনতে পাই? এটা হাতি, এইসব জন্তু শুনতে পায় এগুলো। ঠিক আছে, এরপরে যেটা 20,000-এর বেশি সাউন্ড চলে যাচ্ছে সেই সাউন্ডটাও কিন্তু আমরা শুনতে পাই না, একটা রেঞ্জেই অবধি শুনতে পাই, সেটা হচ্ছে এই রেঞ্জটা যেটা বললাম। আর 20 হার্জে যখন ওপরে চলে যাবে সেই রেঞ্জটাকে আমরা বলছি আলট্রাসনিক। ঠিক আছে, সেই সাউন্ডটা আমরা শুনতে পাই না, তাহলে সেটা কারা শুনতে পায়? সেটা হচ্ছে বাদুড়, এরা হচ্ছে এই সাউন্ডটা শুনতে পায়, আলট্রাসনিক সাউন্ড। বুঝতে পেরেছো? চলো নেক্সটে দেখা যাক। দেখো বলছি যে শব্দের টান বা পিচ কোনটির ওপর নির্ভর করে। অপশানে কী আছে দেখো, কম্পাঙ্ক, বিস্তার, তরঙ্গদৈর্ঘ্য, মাধ্যম। সবসময় মনে রাখবে পিচ মানে আমরা যে সব মানে আওয়াজটা করছি, দেখবে যে শিশুদের আওয়াজের একটা তীক্ষ্ণতা, একটা মানে পিচ যেটা সেটা অন্যরকম, মহিলাদের দেখবে একরকম হয় এবং পুরুষদের দেখবে একটু ভারী আওয়াজ হয়। তাহলে এই যে পার্থক্যটা, এই পার্থক্যটাকেই পিচ বলছে। ঠিক আছে, শব্দের টান বলছে। তাহলে এটা কার ওপর নির্ভর করে? ঠিক আছে, এটা নির্ভর করে সবসময় কম্পাঙ্কের ওপর নির্ভর করে, মনে রাখবে। তাহলে এখানে সঠিক অ্যান্সার কী হবে? অপশান এ, কম্পাঙ্কের ওপর। ঠিক আছে, দেখে বলছে শব্দের জোর বা লাউডনেস কোনটির ওপর নির্ভর করে। ঠিক আছে, তাহলে দেখো অপশান এতে আছে বিস্তার, কম্পাঙ্ক, তরঙ্গদৈর্ঘ্য, মাধ্যম। এখানে সঠিক অ্যান্সার হবে অপশান এ, বিস্তার। ঠিক আছে, এবার লাউডনেস বা বিস্তারটা কি? ধরো যে তুমি যে কথা বলছো, তোমার যে কথা বলার প্রবণতা বা জোরটা, সেটাকেই বলছে বিস্তার। এবার এটা তোমার মানে বিস্তার যত বেশি হবে তার লাউডনেস তত বেশি হবে। বুঝতে পেরেছো তো? এবার তুমি যদি এর একক জিজ্ঞেস করে বা মানে তোমার বিস্তারে যদি একক বলে সেক্ষেত্রে হবে ডেসিবেল। ঠিক আছে, ডিবি, ডেসিবেল হবে বিস্তারের একক।
মনে থাকে যেন এটা। এবার বলছি দেখো, একই টান ও জোরের হলেও কণ্ঠের স্বর আলাদা চেনা যায়, ঠিক আছে, আলাদা চেনা যায় মানে কোন ধর্মের জন্য, এই কোশ্চেনটা এটা বলতে চেয়েছে, ঠিক আছে। টাইপিং মিস্টেক আছে। তো এখানে বলছে দেখো, অপশন এ হচ্ছে গুণ বা কোয়ালিটি, অপশন বিতে হচ্ছে জোর, সিতে হচ্ছে বেগ এবং কম্পাঙ্ক। তাহলে দেখো এখানে সঠিক অ্যান্সারটা হবে গুণ বা কোয়ালিটির ওপর। এই যে ধরো তুমি বিভিন্ন গিটারের বিভিন্ন রকম আওয়াজ শুনতে পাচ্ছ, ঠিক আছে, তারপরে ধরো তুমি বিভিন্ন রকম আওয়াজ শুনতে পাচ্ছ, তারপর ধরো বিভিন্ন জনের গলার আওয়াজ দেখবে বিভিন্ন রকম, এগুলো যে ধর্মের জন্য হয় সেটাকেই বলছে গুণ বা কোয়ালিটি। তাহলে কিন্তু সঠিক অ্যান্সার হবে অপশন এ, গুণ বা কোয়ালিটি। চলো নেক্সট দেখা যাক। বলছে দেখো, সোনার সোনার কোন তরঙ্গে ব্যবহৃত হয়, মানে কোন তরঙ্গের ক্ষেত্রে সোনার মানে কোন তরঙ্গটা ব্যবহার করা হয় সোনারের ক্ষেত্রে। দেখো সোনার জিনিস হচ্ছে ধরো তোমার যে জলজাহাজ বা ডুবোজাহাজগুলো যেগুলো নিচে ধরো মানে সমুদ্রের গভীরতা মাপার জন্য ব্যবহার করা হয়, অনেক সময় নিচে দেখবে বরফের স্তূপ থাকে, তা সেটা জানার জন্য সোনার যন্ত্র ব্যবহার করা হয়। এখানে একটা সাউন্ড পাঠানো হয় এবং সেটা মানে ধরো কোনো একটা জায়গায় ব্যাক করে আবার যখন ফিরে আসে সেটাকে ব্যবহার করা হয়। এখানে কোন তরঙ্গ ব্যবহার করা হয়, এখানে মনে রাখবে যে অতিশ্রাব্য বা আল্ট্রাসনিক তরঙ্গ ব্যবহার করা হয়, ঠিক আছে, আল্ট্রাসনিক তরঙ্গ ব্যবহার করা হয় এক্ষেত্রে, মানে যেটা সাউন্ডটা অনেক বেশি। কত বলেছিলাম আল্ট্রাসনিকের হচ্ছে তোমার কুড়ি হাজারের ওপরে, 20,000-এর বেশি, সেটা হচ্ছে আল্ট্রাসনিক। বুঝতে পেরেছো? চলো নেক্সট বলছে যে আল্ট্রাসাউন্ড চিকিৎসায় ব্যবহৃত, মানে চিকিৎসা কোথায় কোন ক্ষেত্রে ব্যবহার হয়। দেখো অপশান আছে কিডনি পাথর ভাঙতে, হৃদস্পন্দন থামাতে, ক্যান্সার নিরাময় বা স্নায়ু উদ্দীপনা। তাহলে দেখো যেটা হচ্ছে উচ্চ শক্তির শ্রাব্য তরঙ্গ, ঠিক আছে, বা আল্ট্রাসনিক যেটা, সেটা ব্যবহার করে শরীরের ভিতরে মানে অস্ত্রোপচার ছাড়াই কিডনি বা ধরো যে মানে পিত্তথলির মাধ্যমে যে পাথর হয় আমাদের, ঠিক আছে, ক্ষুদ্র তরিকা, সেগুলো মানে ভেঙে দিতে, ক্ষুদ্র ক্ষুদ্র কণায় ভেঙে দিতে এবং সেগুলো মূত্রের মাধ্যমে বের করে দেয়। এই প্রক্রিয়াকেই আমরা কি বলছি, মানে এই প্রক্রিয়াতে ব্যবহার করা হয় আল্ট্রাসনিক, ঠিক আছে। তাহলে এখানে কিডনি পাথর ভাঙতে সঠিক অ্যান্সার হবে অপশন এ সঠিক অ্যান্সার, ঠিক আছে। এছাড়াও ধরো যেগুলো মায়ের মানে গর্ভবতী মায়ের যে ভ্রূণের অবস্থা পরীক্ষা করার জন্য, ঠিক আছে, আল্ট্রাসনিক এবং শরীরের অভ্যন্তরীণ অঙ্গ প্রত্যঙ্গ চিত্র তৈরি করতেও আল্ট্রাসনিক সাউন্ড আমরা ব্যবহার করে থাকি। তাহলে সঠিক অ্যান্সার হলো অপশন এ। চলো নেক্সট দেখা যাক। দেখো এবার বলছে ভূমিকম্পের আগে, ঠিক আছে, বলছে ভূমিকম্পের আগে কোন ধরনের শব্দ উৎপন্ন হয়। এটা হচ্ছে আল্ট্রাসাউন্ড, ইনফ্রাসাউন্ড, অডিয়েবল সাউন্ড, লাইট ওয়েভ। দেখো আমরা যখন ভূমিকম্প হয় তখন কি কোনো সাউন্ড শুনতে পাই? অবশ্যই না, সাউন্ড শুনতে পাই না। তাহলে এখানে তো অডিয়েবল সাউন্ড হবেই না, আর লাইট ওয়েভটা এখানে কোনো অপশানই নেই, লাইট ওয়েভ হবে না। এবার আল্ট্রাসনিক না ইনফ্রাসনিক, দেখো আমরা যেটা দুটোই কিন্তু শুনতে পাই না, কিন্তু এক্ষেত্রে হবে ইনফ্রাসনিক। বুঝতে পেরেছো? যে মানে খুব অল্প পরিমাণে, এগুলো আমরা শুনতে পাই না, কিন্তু কিছু কিছু জন্তু যেমন ধরো গন্ডার বা হাতি, এরা এটা শুনতে পায়। তাহলে ভূমিকম্পের আগে যে তরঙ্গ উৎপন্ন হয় সেই তরঙ্গটাকে কী বলে? ইনফ্রাসনিক তরঙ্গ বলে। তাহলে সঠিক অ্যান্সার হবে এখানে অপশান বি, ইনফ্রাসনিক। ভূমিকম্পের আগে যে ইনফ্রাসনিক সাউন্ড তৈরি হয়। বুঝে গেছে? তাহলে নেক্সট কী আছে দেখা যাক। চলো, আশা করছি তোমরা কোশ্চেনগুলো মানে ভালো লাগছে তোমাদের এবং বুঝতে পারছো, এবং এইরকমই কোশ্চেন তোমরা যদি প্রিভিয়াস দেখো এরকমই কোশ্চেন এসছে সাউন্ডের চ্যাপ্টার থেকে, তো এগুলো যদি তুমি ভালোভাবে করে যাও তাহলে অবশ্যই মানে উপকার হবে। এবং তুমি যদি এই পিডিএফটা মানে নিতে চাও, এই যে কোশ্চেনের পিডিএফগুলো প্রত্যেকটা ক্লাস হচ্ছে এবং তার কোশ্চেনের একটা পিডিএফ আছে, সেই পিডিএফগুলো তুমি নিতে চাও, তাহলে এই যে ইউটিউব চ্যানেলে যে ভিডিও নিচে একটা ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে টেলিগ্রাম চ্যানেলে, সেখানে জয়েন করে পিডিএফ নিতে পারো, ঠিক আছে। তো চলো কোশ্চেনটা দেখা যাক। বাদুড় শিকার ধরতে কোন ধরনের তরঙ্গ ব্যবহার করে? দেখো এখানে একটাকে বললাম যে বাদুড় কোন তরঙ্গ ব্যবহার করতে পারে বলো তো? সে শুনতে পায় যে আল্ট্রাসনিক সাউন্ড। তাহলে ঠিক আছে, তাহলে কিন্তু সঠিক অ্যান্সার আল্ট্রাসনিক সাউন্ড। সে কী করে বলো তো? যে আল্ট্রাসনিক সাউন্ড ছাড়ে, এবং সেগুলো তো বাকি প্রাণী বা অন্য কোনো প্রাণী শুনতে পায় না। তো সেগুলো যখন তার কাছ থেকে ধাক্কা পেয়ে যখন তার কাছে আসে, তখন সে বুঝতে পারে যে এখানে কোনো তার মানে খাদ্য করার জন্য মানে আহার করার জন্য কোনো জিনিসপত্র আছে, তখন সে এটা ব্যবহার করে। তো ওই জন্য বলছে বাদুড় শিকার করার জন্য কোন তরঙ্গ ব্যবহার করে? এরা হবে আল্ট্রাসনিক, ঠিক আছে। চলো নেক্সট দেখা যাক। এবং দেখো এখানে বলছে এই কোশ্চেনটা যে প্রতিধ্বনি ইকো কিসের ফলে ঘটে, ঠিক আছে। এবার এখানে তোমাদেরকে আমি কিছু কথা বলিনি যে প্রতিধ্বনি সম্বন্ধে। চলো দেখো, প্রতিধ্বনি বা ইকো, ধরো তুমি কোনো একটা বদ্ধ ঘরে আছো, ঠিক আছে, সেখানে সাউন্ড করলে দেখবে যে সাউন্ডটা তোমার কানে আবার 2-3 বার ব্যাক করে। তাহলে সেগুলো কেন করে? সেগুলো হচ্ছে প্রতিফলনের ফলে হয়। কী হয় বলো তো? তুমি ধরো কোনো একটা উৎস আছে, তুমি ধরো কোথাও একটা কথা বলছো, তোমার কাছ থেকে কি একটা সাউন্ডের উৎস, এবার সেখান থেকে যখন কথা বেরোচ্ছে এবং কোনো একটা পাশে কোনো দেয়ালে গিয়ে ধাক্কা মারছে, এবং সেখান থেকে যখন ফিরে আসছে আবার তোমার কানে, মানে উৎস যেখান থেকে তোমার শব্দটা উঠছো সেখানে আবার ফিরে চলে আসছে, তাহলে এটাই হচ্ছে যে প্রতিফলন। তাহলে এটাই হচ্ছে ইকো সৃষ্টি করে। বুঝতে পেরেছো? প্রতিধ্বনি বা ইকো সৃষ্টি করে কিসের ফলে? তাহলে সঠিক অ্যান্সার হবে প্রতিফলনের ফলে। তাহলে সঠিক অ্যান্সার হবে প্রতিফলনের ফলে। দেখো আমরা মানে যে তোমাদের কন্টেন্টগুলো দিচ্ছি এগুলো বেস্ট কন্টেন্ট। তুমি পুরো ক্লাসগুলো করে যাও এবং পরীক্ষা দেওয়ার পরে এসে তুমি কমেন্টে জানিও যে মানে কোশ্চেনগুলো মানে কতটা কমন ছিল, বা এখানে যদি করলে তুমি কতটা পেয়েছো। তো অবশ্যই তোমাদের উপকার হবে, তোমরা দেখো পুরোপুরি ভিডিওগুলো এবং
মানে প্রত্যেকটা ক্লাস কন্টিনিউয়াসলি করো। আর এই মুহূর্তে হচ্ছে সবচেয়ে ভাইটাল মুহূর্ত, এই মুহূর্তে তুমি মানে প্রিপারেশনটা খুবই মানে জরুরি ভালোভাবে। তো এখন তুমি যদি মক টেস্ট না দিচ্ছ তাহলে মক টেস্ট দাও, এবং এই যে কুইক রিভিশন ব্যাচগুলো করেছি এগুলোর মাধ্যমে প্রতিটা চ্যাপ্টার একবার করে রিভাইজ করে নাও, তাহলে তোমার অবশ্যই সুবিধা হবে। চলো নেক্সট কী আছে দেখা যাক। এই শোনার জন্য ন্যূনতম সময়ের ব্যবধান কত? ঠিক আছে, অপশান আছে 0.01 সেকেন্ড, অপশান বিতে আছে 0.1 সেকেন্ড, অপশান ডিতে 0.2 সেকেন্ড, অপশান ডিতে আছে 1 সেকেন্ড। তাহলে এখানে সঠিক অ্যান্সার হবে কি 0.1 সেকেন্ড, অপশান বি। ঠিক আছে, বলছে প্রতিধ্বনি শোনার জন্য প্রতিফলক পৃষ্ঠে কত দূরে থাকতে হবে? অপশান এতে আছে অপশান এতে আছে 8.5 মিটার, অপশান বিতে আছে 17 মিটার, অপশান সিতে আছে 34 মিটার, অপশান ডিতে আছে 68 মিটার। এক্ষেত্রে সঠিক অ্যান্সার হবে অপশান বি 17 মিটার। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখা যাক। চলো দেখো যে শব্দ তরঙ্গ বেগ কম্পাঙ্ক তরঙ্গ দৈর্ঘ্য সম্পর্কটা কী? তাহলে এখানে একটা সম্পর্ক আছে, সম্পর্কটা সঠিক অ্যান্সার হবে দেখো অপশান এ ভি ইকুয়ালস টু এফ ইন্টু ল্যামডা। তাহলে এফ ইন্টু ল্যামডা আমরা এখানে দেখে নেবো। ভিটা হচ্ছে শব্দের বেগ, ঠিক আছে, শব্দের বেগ কম্পাঙ্ক, এবং ল্যামডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে কি বললাম সঠিক অ্যান্সার হবে ভি ইকুয়ালস টু এফ ইন্টু ল্যামডা। তাহলে এখানে ভি হচ্ছে শব্দের বেগ, এফ হচ্ছে কম্পাঙ্ক এবং ল্যামডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। বোঝা গেছে? এরপরে কি আছে দেখো, বাতাসে কি বলছে, বাতাসে শব্দের গড় বেগ বা রুম টেম্পারেচারে কত? বাতাসে কত? 220 মিটার পার সেকেন্ড স্কোয়ার, 330 মিটার পার সেকেন্ড স্কোয়ার, 343 মিটার পার সেকেন্ড, 400 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে সঠিক অ্যান্সার 343 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে সঠিক অ্যান্সার হবে অপশান সি। চলো নেক্সট দেখা যাক। দেখো বলছে শব্দের বেগ সর্বাধিক হয়, শব্দের বেগ সর্বাধিক হয় কঠিনে, তরলে, গ্যাসে না শূন্যে? একটু আগে বললাম শব্দ কোথায় বেশি হয়, সবচেয়ে বেশি বললাম কঠিনে, তাই তো সলিড, তারপরে বললাম লিকুইড, এবং সবার শেষে হচ্ছে গ্যাসে। ভ্যাকুয়ামে তো শব্দ যেতে পারে না, তাহলে সঠিক অ্যান্সার হবে অপশান এ কঠিনে। দেখুন বলছে ডপলারের প্রভাব কিসের সঙ্গে সম্পর্কিত? কম্পাঙ্ক পরিবর্তন, বেগ পরিবর্তন, বিস্তার পরিবর্তন না তরঙ্গ দৈর্ঘ্য পরিবর্তন? তাহলে এখানে সঠিক অ্যান্সার হবে কম্পাঙ্ক পরিবর্তন। ঠিক আছে, ডপলারের প্রভাব মনে রাখবে কম্পাঙ্ক পরিবর্তনের ওপর। বলছে শব্দ এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে গেলে কোন ধর্মের মানে অপরিবর্তিত হয়? অপশান এতে আছে কম্পাঙ্ক, অপশান বিতে আছে তরঙ্গ দৈর্ঘ্য, অপশান সিতে আছে বেগ, অপশান ডিতে আছে বিস্তার। মনে রাখবে যে আমি একটা সূত্র তোমাকে বললাম যে ভি ইকুয়ালস টু কী বললাম তোমার এফ ইন্টু ল্যামডা। এখানে মনে রাখবে যে ভি এটা পরিবর্তন হতে পারে, ঠিক আছে, ল্যামডা মানে হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য পরিবর্তন হতে পারে, ঠিক আছে, কিন্তু এ কোনোদিন পরিবর্তন, এর দুটো পরিবর্তন হবে কিন্তু এ পরিবর্তন হবে না। তাহলে সঠিক অ্যান্সার এফ মানে হচ্ছে কম্পাঙ্ক, সঠিক অ্যান্সার হবে অপশান এ কোনোদিন পরিবর্তন হয় না। ঠিক আছে, তাহলে চলো আজকে তোমাদের এই যে সাউন্ড চ্যাপ্টারে আমরা টোটাল 20টা মতো কোশ্চেন করলাম, এবং এইগুলোই মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। এগুলো তুমি যদি ভালোভাবে করে যাও তাহলে অবশ্যই তোমার মানে সাউন্ড চ্যাপ্টার থেকে আর কিছু করতে হবে না। আসলে এই কনসেপ্টগুলো থেকে আসবে, এগুলো ভালো করে মনে রাখো এবং চ্যাপ্টারটা একবার ভালো করে রিভাইজ করে নিও যে টাইম পেলে, এবং এই কোশ্চেনগুলো অবশ্যই দেখে যেও। আর আশা করি তোমাদের এটা ভালো লেগেছে, এবং এইভাবে তোমার যদি কন্টেন্ট ভালো লেগে থাকে বা যদি তোমাদের এই কন্টেন্টগুলো মনে হয় যে তোমরা উপকার করছো, তাহলে অবশ্যই নিজেরা দেখো এবং নিজের বন্ধুদেরকে পাঠাও যাতে তারা সেগুলো উপকার হয়। এবং যদি ভালো লেগে থাকে এভাবে কন্টিনিউয়াসলি এই সিরিজটা যদি করতে চাও তাহলে কন্টিনিউয়াসলি ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। আর তোমাদের তো শামীম স্যার নিচ্ছেন বায়োলজির যে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন যেগুলো আসতে পারে চ্যাপ্টার ওয়াইজ, সেগুলো উনি করাচ্ছেন, উনি পুরোটা করে দেবেন, ঠিক আছে, তোমাদের পরীক্ষার আগে। আর আমি ফিজিক্যাল সায়েন্সটা পুরোটা পরীক্ষার আগে করে দেবো। আর তারপরে তোমার যদি কিছু প্রয়োজন হয় কমেন্টে জানাও, তাহলে আমরা সেইগুলো ক্লাসগুলো আনার চেষ্টা করব। তো ধন্যবাদ, চলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।